যুক্তরাষ্ট্রে ফের বিধ্বস্ত মার্কিন বিমান, পাইলট সহ 10 যাত্রী নিহত। ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত 2। ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানোর ট্রাম্পের পরিকল্পনা আদালতে স্থগিত। আরও 3 ইসরায়েলি জিম্মির মুক্তি। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হলেন 183 ফিলিস্তিনি। পারমাণবিক বোমা তৈরির প্রশ্নেও ফতোয়া দিল ইরান। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। বিমান দুর্ঘটনা যেন কোনোভাবেই ছাড়ছে না মার্কিন যুক্তরাষ্ট্রকে। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত 2টার দিকে দেশটিতে ফের বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল। এদিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান বিধ্বস্ত হয়। এই ক্যাটাগরির বিমানগুলো ছোট আকারের হয়। ইউএস কোস্ট গার্ডের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানায়, ছোট উড়োজাহাজটিতে পাইলট সহ মোট 10 যাত্রীর সবাই মারা গেছেন। গেল 1 ফেব্রুয়ারি ফিলাডেলফিয়ার উত্তর পূর্ব এলাকায় রুজভেল্ট মলের কাছে আছড়ে পড়ে ছোট আকারের যাত্রীবাহী একটি বিমান। এতে এক শিশু রোগী, তার একজন অভিভাবক ও 4 ক্রু সহ সবাই নিহত হন। এর আগে গেল 30 জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের শিকার হয়ে নদীতে ডুবে যায় আমেরিকার এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট। এতে ওই জেটের 67 জন যাত্রী সবাই নিহত হন। এদিকে ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 7:20 বিমানটি বিধ্বস্ত হলে সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন জ্বলে ওঠে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, সড়কে আছড়ে পড়ার পর ছোট আকারের ওই বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বিমানটির মালিক ও পাইলট সহ 2 জনই নিহত হয়েছেন। ব্রাজিলের মিলিটারি পুলিশ জানায়, দুর্ঘটনার পরপর বিমানের ভেতরে থাকা 2 জনই পুড়ে নিহত হন। এছাড়া আহত হন আরও 6 জন, যার মধ্যে এক মোটরসাইকেল চালক ও বাস যাত্রী আছেন। 2 জনের শরীরে আঘাত হানে বিমানের ধ্বংসাবশেষ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির 2200 কর্মীকে ছুটিতে পাঠানোর পরিকল্পনা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার কর্মীদের ছুটিতে পাঠানোর বিষয়টি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেই পরিকল্পনা স্থগিত করার এই আদেশ দেন ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতের বিচারক কার্ল নিকোলাস। এর আগে গেল বৃহস্পতিবার ইউএসআইডি ভেঙে দেওয়ার চেষ্টা রুখতে ওই আদালতে মামলা করা হয়। মামলার ওপর শুনানিতে বিচারক ওই আদেশ দেন। ইউএসআইডির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিদেশে তার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটির 10,000-এর বেশি কর্মীর 2/3 বিভিন্ন দেশে কাজ করেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $740 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয় করছে ইসরায়েল। গেল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দেওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্যাকেজে $675 কোটি গোলা বারুদ, গাইডেন্স ও ফিউজ বিক্রির কথা রয়েছে। এছাড়া ইসরায়েলের কাছে $66 কোটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র বিক্রির কথাও রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর শেষ করার পর ট্রাম্প প্রশাসন এমনই ঘোষণা দিল। সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। উত্তর কোরিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে যুক্তরাষ্ট্র। গেল শুক্রবার এমনই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন হাউসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। কিম জং উনের সঙ্গে তিনি ভালো সম্পর্ক রাখেন, তিনিও ভালো সম্পর্ক রাখেন। এটি খারাপ কিছু নয়, বরং সবার জন্যই ভালো। উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য জাপান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলেও তিনি জানান। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, তারা ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে এবং বিশ্বজুড়ে নিরপরাধ নির্যাতিতদের জন্য আশা বয়ে আনবে। বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আদালতের স্বাধীন ও নিরপেক্ষ বিচারিক কাজকে বাধাগ্রস্ত করার একটি চেষ্টা। আমরা আমাদের কর্মকর্তাদের পাশে আছি এবং আমাদের বিচারিক দায়িত্ব পালন অব্যাহত রাখব। আইসিসি আরও জানিয়েছে, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় ন্যায় বিচারের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। গেল বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন আইসিসি আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।
শনিবার আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে হামাস তাদের মুক্তি দিয়েছে। এর বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী থাকা ১৮৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাস ৩৩ জন জিম্মি এবং ইসরায়েল ১,৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও হামাস বলছে ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জনই মারা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করা ও বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসন করার প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। শুক্রবার জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর লুডভিগসবুর্গে এক প্রচারণায় তিনি একথা বলেন। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, চ্যান্সেলর শলৎস বলেছেন, জার্মানি কোনোভাবেই গাজার বাসিন্দাদের জর্ডান ও মিশরে পুনর্বাসন করতে পারে না। ওলাফ শলৎস আরও বলেন, আগামীতে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সংঘাত এড়ানো এবং ইসরায়েলি ও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার কথা বিবেচনা করেই পদক্ষেপ নিতে হবে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তি করতে চান বলার একদিন পরই একথা বলেন ইরানের প্রেসিডেন্ট। গেল বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান আরও বলেন, যুদ্ধটা ইরানের জন্য লাভজনক কোনো ব্যবসা নয়। আমরা পারমাণবিক বোমাও বানাতে চাই না। পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ফতোয়া দিয়েছেন। তিনি বলেছেন, ইসলামে পারমাণবিক বোমা নিষিদ্ধ, কারণ ইসলামী প্রজাতন্ত্রের নীতিতে নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমনই আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।